বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে মিটিং বা বৈঠকের ছড়াছড়ি। এর কোনোটি হচ্ছে প্রকাশ্যে, কোনোটি চলছে গোপনে, কোনোটি দেশীয় শক্তির সাথে, কোনোটি বিদেশি পরাশক্তির সাথে। তবে খবর হলো অন্তর্বর্তী সরকারের বিদেশি মিত্ররা, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের শক্তিশালী দেশগুলো সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। দুই নৌকায় পা রাখতে গিয়ে অন্তর্বর্তী সরকার পড়েছে বিপাকে। যুক্তরাষ্ট্রের মন রাখতে খলিলুর রহমানের সফর শেষে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রকে দেয়া কথা মতো বোয়িং বিমান কেনার চুক্তি মাসেই সেরে ফেলতে যাচ্ছে ইউনূস সরকার। প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে তড়িঘড়ি করে শেষ মুহূর্তে এসে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের ৩ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার, যা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। অন্যদিকে ইউরোপের দেশগুলোর চাপের মুখে এয়ারবাস কেনার আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু সে আশ্বাস থেকে সরকার যোজন যোজন দূরে থাকায় সরকারের উপর বেজায় চটেছে ইউরোপের শক্তিশালী দেশগুলো। আবার বোয়িং বিমান কেনার প্রক্রিয়াটি শুরু করতে গেলেও যুক্তরাষ্ট্রের আরো অনেক শর্ত পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন সফরে গিয়ে অনেক জিজ্ঞাসার জবাব দিতে না পারায় ভিন্ন পথে হাঁটা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগাযোগ শুরু করেছে 3টি প্রধান দলের সাথে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে গোপনে, আর বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠকের কথা উঠে এসেছে গণমাধ্যমে। তবে প্রকাশ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করা হচ্ছে দাবি করা হলেও আলোচনা হচ্ছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলোর কারণে শিগগিরই হয়তো পাল্টে যেতে পারে রাজনীতি ও নির্বাচনের দৃশ্যপট। বিশেষ করে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হতে পারে নানা মহল থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ট্রাম্পের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ সামাল দিতে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল ইউনূস প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কোনো কিছুই কেয়ার করেনি অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, দেশের টাকা গচ্চা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে কম আমদানি করেছে। কারণ রাশিয়ান গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করা হয় তার দাম প্রতি টনে রাশিয়ার গমের তুলনায় $80 বেশি ছিল। তা সত্ত্বেও অক্টোবরে 57,000 টন গমের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। মোট 4,40,000 টন গম কেনার চুক্তি আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের। দাম বেশি পড়ার আরো একটি কারণ হলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে সরকার রহস্যজনক কারণে চুক্তি করেছিল সিঙ্গাপুর ভিত্তিক গম সরবরাহের তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সাথে। ট্রাম্প প্রশাসনের মন রাখতে এমন আর কি করেছে সে হিসাব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গত 8ই জানুয়ারি তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তার বৈঠক হয়। সে বৈঠকের খবর বেশ ফলাও করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, কিন্তু মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা খলিলুর রহমানের ভাষ্য মনোপুত না হওয়ার বার্তাই দেন। সেজন্য আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার চুক্তি সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে সরকার। সে প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 15 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো মহাযজ্ঞের সামনে ঠিক তার আগে কেন নির্বাচন কমিশনের সচিবকে এ পদে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে বিস্ময়ের শেষ নেই সংশ্লিষ্টদের। আবার 3 জনের কারোরই এভিয়েশন বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সূত্রগুলো বলছে, মার্কিন বোয়িং বিমান কেনার বিরোধিতা করায় 2 জনকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই খবর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে চলতি মাসে চুক্তি সই হতে যাচ্ছে। বোয়িং এর প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।
বাকি উড়োজাহাজগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হতে পারে। সূত্রগুলো বলছে সরকারের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ। এগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করার পর গত বছরের নভেম্বরে এই 4টি দেশ ও সংস্থার রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। গত সরকার আমল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে 14টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে, যার মধ্যে রয়েছে 10টি এয়ারবাস A350 এবং 4টি এয়ারবাস A32 ও নিও। গত 26শে নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোর্টসে কোনো রাগঢাক না রেখে বলেছিলেন এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রভাব পড়বে। তিনি বলেছিলেন ইউরোপের বাজারে শুল্ক ছাড়ার আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো আগে থেকেই আপত্তি জানিয়েছিল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে নির্বাচনের আগে চুক্তি করার উদ্যোগ নেয় অধ্যাপক ইউনূসের ইউরোপীয় মিত্ররা এখন ভিন্নভাবে চিন্তা করছে। জানা গেছে নির্বাচনকে ঘিরে সরকারের উপর ইউরোপিয়ান ওই দেশগুলোর চাপ শিগগিরই দৃশ্যমান হবে। এমনকি নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেগুলোতে পরিবর্তন আসতে পারে। এর মধ্যে খবর হলো ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আলাদা আলাদা ভার্চুয়াল বৈঠক করেছেন। নির্বাচনের আগে আবার যেখানে খলিলুর রহমান এক সপ্তাহ আগে ঠিক একই প্রতিনিধিদের সাথে বৈঠক করে আসলেন, সেখানে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজন পড়ল কেন? প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনূসের সরকার নিজের এখতিয়ারের বাইরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছেন সেটি যে রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখতে পারবে না, এমন দুশ্চিন্তাকে মার্কিন সরকারকে পেয়ে বসেছে। মানবজমিনে এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে সেটি হবে উদ্বেগজনক। মানবজমিনের খবরে বলা হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টার বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। মানবজমিন বলছে তারেক রহমান স্পষ্ট করে বলেন সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। দর্শক, চুক্তিটি গোপন হওয়ায় তারেক রহমান তা দেখার কথা নয়। তাহলে সরকারে যাওয়ার আগেই চুক্তি না দেখে তারেক রহমান কিভাবে এবং কেন এই নিশ্চয়তা দিচ্ছেন? দর্শক, লক্ষণীয় বিষয় হলো তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকটি হয়েছে 16ই জানুয়ারি। তার আগে 15ই জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান সপরিবারে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে। সরকারের পক্ষ থেকে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও নির্বাচনের আগে প্রধান একটি রাজনৈতিক দলের নেতার সপরিবারে সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দর্শক, তারেক রহমানের সাথে বৈঠকের পর দুপুরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আরেকটি ভার্চুয়াল বৈঠক করেন জেমিসন গ্রিয়ার। অবশ্য জামাত ইসলামী যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারেক রহমানের মতো নিশ্চয়তা দেওয়ার কথা বলা নেই। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের প্রশাসনের উপর বিরক্ত হয়ে মার্কিন প্রশাসন এবার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 2 জন শীর্ষ পর্যায়ের নেতার সাথে বৈঠকের খবর জানা গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। একইভাবে ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে। একটি সূত্রে জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে 18ই জানুয়ারির পর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নো ভোট নো ভোট এই স্লোগানে কর্মসূচি দিবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। ওই কর্মসূচির পরপরই বিদেশি শক্তি যারা এতদিন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত ছিল তারাও নানা ধরনের বিবৃতি দিতে পারে। সেখানে সামনে আসবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। আবার বিদেশি এসব শক্তিগুলো আইন শৃঙ্খলার অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও সামনে নিয়ে আসতে পারে।
এমনিতেই সরকার কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। 16 জানুয়ারি ময়মনসিংহ 1 আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আইজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে খোদ নির্বাচন ভবনেই দেখা গেছে ইতিহাসের নজিরবিহীন ঘটনা। দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইয়াজদাইন নামের এক ভোটার। নির্বাচন কমিশনের আপিল শুনানির দিন তাকে ভবন থেকে বের করে রাস্তায় এনে বেধড়ক মারধর করা হয়। সংবাদপত্রের খবর অনুযায়ী আগারগাঁও নির্বাচন ভবন চত্বরে পুলিশের সামনেই ইয়াজদাইনকে পেটান বিএনপি প্রার্থীর সমর্থকেরা। এই সময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিকেলের দিকে কয়েকজন নির্বাচন ভবনের সামনে ইয়াজদাইনকে কিল ঘুষি মারছেন। অবশ্য ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বরাবরের মতো মুখে কুলুপ এঁটেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সারা দেশে তুগলকি কাণ্ড ঘটলেও কোথাও কোনো ব্যবস্থা নেওয়ার খবর আসেনি। উল্টো হুমকি লাঞ্ছনার মুখে নির্বাচনী কর্মকর্তারা ছিলেন অসহায়। দেশের প্রায় 5.5 দশকের ইতিহাসে নির্বাচনী কর্মকর্তাদের এতটা নাজুক দশা আর কখনো দেখা যায়নি। সেদিক থেকে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ডক্টর ইউনূসের আমলে নির্বাচন। একটি সূত্র বলছে সামনের 7 থেকে 10 দিনের মধ্যে পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। এমনকি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ইস্যু আদালত পর্যন্ত গড়াতে পারে। সেটি হলে দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আর এসব কিছুই নির্ভর করছে বিদেশি পরাশক্তিগুলো কোন দিকে ঝুঁকে তার উপর। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।